আমরা ২৬ ব্যাচের স্টুডেন্টরা আছি। আজকে আমরা কেমিস্ট্রি 2nd পেপার চ্যাপ্টার 2 অর্গানিক কেমিস্ট্রি পুরাটা ২০ মিনিটের মধ্যে দেখার চেষ্টা করব। তো এখন ইম্পোর্টেন্ট কথা হচ্ছে তুমি অর্গানিক কেমিস্ট্রি সারা বছর কিছু পড়ো না পড়ো ওইটা ম্যাটার না। পরীক্ষার আগে তোমার কিছু না কিছু হলেও পড়তে হবে। মিনিমাম যতটুকু পড়তে হবে যেটা পড়ে আমি পরীক্ষায় ১ টা ২ টা কোয়েশ্চেন কমন পাইতে পারি সৃজনশীলে অথবা এমসিকিউ কিছু কমন পাইতে পারি। ওগুলোই আমি দেখাবো। তুমি ঠান্ডা মাথায় দেখো, খাতা কলম নিয়ে বসো। সরাসরি চলো পড়ায় চলে যাই। এখানে আমরা কিছু ১ম এ টপিক সিলেক্ট করব ভাই। কি টপিক পড়লে পরীক্ষায় কমন আসবে? তো টপিকগুলোর মধ্যে সবার ১ম এ তুমি পড়বা মার্কনিকোভের নিয়ম। আমি তোমাকে দেখাই দেব একটু পরেই। SN1 বিক্রিয়া আর SN2 বিক্রিয়া জিনিসটা কি? দুটোর মধ্যে পার্থক্য, হিসাব-নিকাশ। ওজোন এড করে কি হয়? তারপর গ্রিগনেট রিয়েজেন্ট গুলার হিসাব-নিকাশ। অ্যালকোহল কিভাবে তুমি তৈরি করবা, কিভাবে শনাক্ত করবা এই টাইপের কথাবার্তা। তারপর অ্যালডিহাইড কিটোন নিয়ে কিছু কথাবার্তা। এখানে একটা জিনিস আমি এড করে দেই। অ্যালকোহল, অ্যালডিহাইড কিটোনের মধ্যে কিভাবে তুমি একটা কোরিলেশন বানাইতে পারবা। এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে তুমি যদি অ্যালকোহলকে জারিত করো তাহলে অ্যালডিহাইড হয় অথবা কিটোন হয়। তারপর যদি তুমি জারিত করো তাহলে কার্বক্সিলিক অ্যাসিড হয়। এই বেসিক ফর্মুলাটা মনে রাখবো। জারণ করার জন্য লাগে জার্মান অক্সিজেন। আর পিছনের দিকে যদি আনো তাহলে পিছনে আসবে এটার জন্য লাগবে বিজারক, জার্মান হাইড্রোজেন। জার্মান অক্সিজেন আসবে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড থেকে। জার্মান হাইড্রোজেন আসবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট থেকে। আচ্ছা, পরের কথায় আসি। তারপর অ্যামিন থেকে আমরা কিছু জিনিস পড়ব। তো সরাসরি পড়ায় চলে যাই। তো কয়টা টপিক দেখো, এই যে এই কয়টা টপিক। তুমি কিছু মানে কিছু নাই মামার থেকে কানা মামা ভালো। তো তুমি কিছু না পড়ার থেকে এই কয়টা টপিক পড়লেই তো হয়ে যায়। তো শুরু করি আমরা। তো অনেকে ভাবতেছে যে ভাই মাত্র এই কয়টা টপিক পড়লে হবে। তুমি এই কয়টা পড়ো না আগে। তারপরে আমি এক্সট্রা কিছু বলব নি ক্লাসের শেষে। তুমি এক্সট্রা কিছু পড়তে পারো কিনা। ওকে, ঠিক আছে। তাহলে এরকম মুখ করার দরকার নেই। আমরা একটু হাসি-খুশি থাকি। তো একটা জিনিস শিখতে হবে যে প্রতিসম মানে কি, অপ্রতিসম মানে কি? তো ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করি। কোন একটা জিনিসকে যদি আমি ২ ভাগে ভাগ করতে পারি, যেমন আমি একটা প্রতিসম প্রাণী। তো এই প্রতিসমতার উপর ভিত্তি করে ভাগ করা যায়। দ্বিপার্শ্বীয় প্রতিসম আমি। তো এরকমভাবে প্রতিসম জিনিসটা আমরা কেমিস্ট্রিতে চিন্তা করব। ধরো অ্যালকিন, ইথিন। ইথিন একটা প্রতিসম জিনিস। তারপরে ধরো হাইড্রোজেন গ্যাস একটা প্রতিসম জিনিস। কারণ এখানে যদি তুমি মাঝ বরাবর একটা টান দাও, মাঝ বরাবর ভাঙো তাহলে ২ ভাগে ভাঙতে পারবা। অপ্রতিসম জিনিসটা কি? অপ্রতিসম অ্যালকিন, অপ্রতিসম বিকারক এগুলা কি? এটাকে মাথায় রাখবো। অপ্রতিসম অ্যালকিন হচ্ছে যদি তুমি মাঝ বরাবর টান দাও তাহলে রাইট সাইডে একটা যৌগ একরকম, লেফট সাইডে আরেক রকম। এখানেও মাঝখানে যদি তুমি ভাগ করো, রাইট সাইডে একরকম, লেফট সাইডে আরেক রকম। এগুলো হচ্ছে অপ্রতিসম। এই অপ্রতিসম অ্যালকিনের সাথে যখন অপ্রতিসম বিকারক এড করবা, তখনই তোমার মার্কনি-কোভে নিয়ম কাজে লাগবে। এইটাই আমরা প্রথমত বুঝি না বা পারি না। তারপরে কি হবে না হবে ওটা আমরা সবাই জানি। চলো সরাসরি আমরা তাহলে লেখায় চলে যাই। তারপরে কি হবে? তো অপ্রতিসম অ্যালকেনের সাথে অপ্রতিসম বিকারক এড করলে যেখানে অলরেডি হাইড্রোজেনের পরিমাণ বেশি সেখানে এসে হাইড্রোজেন যুক্ত হবে। তো একটা বিক্রিয়া লিখিয়ে দেওয়া আছে। আমি এক জায়গায় দেখছিলাম। আমি দেখাচ্ছি আবার। এখানে এক জায়গায় আছে। এই মার্কনি-কোভের নীতিতে তাহলে সরাসরি চলে যাই। দেখো এখানে একটা অপ্রতিসম অ্যালকিন ১ম এ লিখব। লেখার পাশে এখানে ২ পাশে ২ রকম কার্বন নাম্বার। অপ্রতিসম একটা বিকারক দিব, তুমি হাইড্রোজেন ব্রোমাইডই দিবা। তার পরবর্তীতে এমন এক জায়গায় বসাবা যে জায়গাতে অলরেডি হাইড্রোজেন বেশি। যে হাইড্রোজেনটা এমন জায়গায় বসাবা যেমন এইখানে হাইড্রোজেন বসতে পারে এই জায়গায় অথবা এই জায়গাতে। তো তুমি ১ম টাতে বসাবা এবং এই যৌগটাই হয় 90%। খুব ইম্পোর্টেন্টলি মনে রাখবো। আর যদি তুমি অন্যটাতে হাইড্রোজেন যুক্ত করো, তাহলে হয় ওইটা 10%। এতটুকু ছিল মার্কনি-কোভের নিয়ম। তাহলে শুরু থেকে আমরা মনে রাখবো অপ্রতিসমর সাথে অপ্রতিসম। এটা মনে যেন থাকে। মার্কনি-কোভের সাথে বিপরীত মার্কনি-কোভের নিয়ম নিয়েও কিছু কোয়েশ্চেন আসে বা কিছু কথাবার্তা আসে। তুমি যদি এই জায়গাতে হাইড্রোজেন পারক্সাইড বা H2O2 বা R2O2 যদি দাও, তাহলে হিসাবটা ঠিক উল্টা হয়ে যাবে। দ্যাটস মিন আগে যেটা 10% ছিল, এখন ওইটা হয়ে যাবে 99%। আর আগে যেটা 90% ছিল সেটা হয়ে যাবে এখন 1% বা 0.9%। এটা একটু দেখলেই তুমি পাইয়া যাবা। এখন কোয়েশ্চেন হচ্ছে ভাই এটা কেন হলো? এটা দিয়ে পরীক্ষায় আসে। এটার মেকানিজমটা কি? মেকানিজম তোমার এত কিছু মনে রাখার দরকার নেই। আমি দেখো তোমাকে ২-৩ টা ঠান্ডা মাথায় কথা শুনো। ১ টা ২ টা কথা তাহলেই মনে থাকবে। এই জায়গাতে তুমি যখন মেকানিজম লিখতে যাবা, যখন আ অ্যালকিনকে ভাঙবো আমি। ভাঙার মধ্যবর্তীতে এখানে ২ ডিগ্রি কার্বোক্যাটন আর ১ ডিগ্রি কার্বোক্যাটন তৈরি হয়। কিছু যদি মনে না থাকে তুমি খালি একটা লাইন মনে রাখবা। এই জায়গায় ২ ডিগ্রি কার্বোক্যাটনের স্থায়িত্ব ১ ডিগ্রি কার্বোক্যাটন অপেক্ষা বেশি। যার কারণে তোমার যে জায়গায় অলরেডি হাইড্রোজেন বেশি ওইখানে এসে হাইড্রোজেন যুক্ত হয়। তুমি ধরে নাও কিছু বুঝো না। একটা লাইন তো মনে রেখে যাইতে পারবা, তাই না?
আচ্ছা, তারপরে এই যে এখানে যা লেখা আছে এটা লিখে ফেলবা, অথবা মার্টিনিকোভের নীতিটা যে আছে একটু আগে একটু পরে যে দেখাইলাম ওইটা তুমি লিখে ফেলবা। এ তো হয়ে যাবে। তো আমরা যেন এই বিক্রিয়াটা লিখতে পারি। মেকানিজম না পারলেও কি বিক্রিয়া যেন লিখতে পারি, পরীক্ষা আসলে যেন লিখে দিতে পারি গ নাম্বারে। পরবর্তীতে পরবর্তী টপিক হচ্ছে ওজোন সংযোজন, না? হ্যাঁ, ওজোন সংযোজনের বেলায় আমরা একটা জিনিস টেকনিক মনে রাখবো, যে যখন ওজোন এড করবা তখন দিবা হচ্ছে CH3 অথবা CCl4 দিতে পারো। তার পরবর্তীতে এখানে দিতে হয় জিঙ্ক। এখন তুমি যদি অ্যালকেনকে ওজোনোলাইসিস করো বা ওজোন এড করো, অ্যালকেন থেকে তৈরি হয় অ্যালডিহাইড, আর অ্যালকাইন থেকে হয় কার্বক্সিলিক অ্যাসিড। এখন কোশ্চেন হচ্ছে, ভাই এটা কিভাবে পারবো বা কিভাবে কি করা যায়? তো একটা টেকনিক লিখে দিই। তো ধরো তুমি একটা অ্যালকেনের সাথে ওজোন এড করতে যাও, এখন অ্যান্সার কি আসবে, মানে উৎপাদে কি হবে ওইটা আমার মনে রাখতে হবে। তো কি করবা, তুমি এখানে মাঝে একটা টান দিবা সুন্দর করে। টান দিয়ে রাইট সাইডে যে কয়টা কার্বন, তত কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড লিখবো, HCHO। লেফট সাইডে যতগুলা কার্বন, তত কার্বন বিশিষ্ট আরেকটা অ্যালডিহাইড লিখবো, HCHO। এখানে তোমার যে কয়টা কার্বন থাকে ওই অনুযায়ী তুমি একটা অ্যালডিহাইড লিখে দিবা। এভাবে তুমি ওজোন এড করতে পারো। তারপরে তুমি মাঝখানে যে স্টেপসগুলো আছে ওজোন এড বানাইতে হয়, ওইটা আশা করি পারবা। আমি বেনজিন এটা দেখাই দিই, এটা পরীক্ষায় যেহেতু আসবে। তো বেনজিনের ক্ষেত্রে তুমি ওজোন এড করবা। ওজোন ততটাই এড করবা যে কয়টা ডাবল বন্ড আছে। বেনজিনে আমরা জানি ৩ টা ডাবল বন্ড থাকে। দিলাম। তো ওজোন এড করার সময় প্রথমত বেনজিনকে এভাবে খুলবা। খুলবা মানে বেনজিনের জামাকাপড় খুলবা। তো খোলার পরে এখানে ডাবল বন্ডগুলো তো থাকবে না। যেখানে ডাবল বন্ড ছিল, ধরো কথার কথা আমি একটা দেখাই। এই জায়গাতে ডাবল বন্ড ছিল। তো ডাবল বন্ডটাকে ভাঙবা। তো ভেঙে এই জায়গাতে দিব আমি অক্সিজেন। অক্সিজেন। আরো ২ টা হাত ফাঁকা থাকে। আচ্ছা, যে জায়গায় লাল কালার দিয়ে মার্ক করো ওই জায়গাতে হাইড্রোজেন। বাকিটা তুমি নিজেই পারবা। আমি জাস্ট বেসিক অংশটুকু দেখাই দিই। এখানে তুমি তারপরে ওই যে অক্সিজেন দিয়ে দিব। এই তো একটা পার্ট হয়ে গেল। তারপরে এই যে এখানে থাকবে ডাবল বন্ড, এখানে একটা অক্সিজেন লাগাই দিব। তারপর এই যে দেখো একেকটা জায়গাতে ৩ টা করে অক্সিজেন, ৩ টা করে অক্সিজেন। আর এই জায়গাতে ৩ টা করে অক্সিজেন। তারপরের স্টেজে ওজোনাইড ভেঙে যাবে। ওজোনাইড ভেঙে গেলে তারপর তোমার তৈরি হবে গ্লাইওক্সাল, HCHO, HCHO। এই তো। তো বেনজিন ওজোনালাইসিস কত ইজি। এটা পরীক্ষায় আসলে যদি কেউ না পারো তাহলে কিন্তু হবে না, ভালো হবে না। পরে তাহলে এটাতে কত ইজি তাহলে? তাহলে যারা ভিডিও, অনেকে স্টুডেন্ট আছে জীবনে ১ম বার ওজোনালাইসিস করলো। ওজোনালাইসিস করার পরে অনেক খুশি। এরকম। তাই না? কি বলো? আচ্ছা, ঠিক আছে। তাহলে যদি খুশি হয়ে থাকো তাহলে আমাকে বলো তো এটার অ্যান্সার কি হবে? একটা দেই। যেমন CH3, C ডাবল বন্ড CH2 NH। এটার সাথে যদি তুমি ওজন এড করো, অ্যান্সার কি আসবে কমেন্টে জানিয়ে দিতে পারো, তুমি যদি খুশি হয়ে থাকো। আচ্ছা, পজ করে সাথে অ্যান্সার লিখে দিও। পরে কথায় আসি। এখন ভাই গ্রিগনার বিকারক থেকে কতটুকু জানতে হবে? গ্রিগনার বিকারকের সাথে তুমি যদি সবথেকে ছোট অ্যালডিহাইড মিথানেল এড করো, তাহলে তৈরি হবে ১ ডিগ্রি অ্যালকোহল। ১ ডিগ্রি অ্যালকোহল মানে কিভাবে বুঝবো ভাই? এটা ১ ডিগ্রি নাকি ২ ডিগ্রি? তো তুমি দেখবা যে একটা হাইড্রোক্সিল আছে, আর এখানে একটা আর গ্রুপ আছে। এটা বুঝবা, দেখে বুঝবে এটা হচ্ছে ১ ডিগ্রি। যদি কোনো যৌগের মধ্যে তুমি অন্য অ্যালডিহাইড এড করো, মানে গ্রিগনার বিকারকের সাথে, গ্রিগনার বিকারক হচ্ছে RMGX হচ্ছে ধরো CH3 MgCl। এটার সাথে অন্য অ্যালডিহাইড যেকোনো, মানে এইটা বাদ দিয়ে অন্য কোনো অ্যালডিহাইড যদি এড করো তাহলে হবে ২ ডিগ্রি অ্যালকোহল। ২ ডিগ্রি অ্যালকোহল লেখে কিভাবে? ২ টা আর দিয়ে দিবা। হইল ২ ডিগ্রি অ্যালকোহল। একটা OH তো ছিলই, একটা OH তো দিবই, আরেকটাতে হাইড্রোজেন। তারপরে যদি তুমি গ্রিগনার রিয়েজেন্টের সাথে কিটোন এড করো, তাহলে হবে ৩ ডিগ্রি অ্যালকোহল। এই যে এই টেকনিকটা তুমি শিখলা, এখন কথা হচ্ছে এটা কোথায় কাজে লাগবে তোমার? তুমি যখন সৃজনশীল প্র্যাকটিস করতে যাবা, দেখবা যে ঘুরে ফিরে এটাই কাজে লাগছে। মানে বিভিন্ন কিছু সলভ করতে যায়। এটা তোমার মাথার মধ্যে রাখতে হবে খুব ইম্পোর্টেন্টলি। পরবর্তীতে আমরা যদি দেখি এই যে বইতে এটাই দেওয়া। এখানে একটা খুবই ইম্পোর্টেন্ট একটা রিঅ্যাকশন আছে, তার জন্য এই পেজটা আনছি। এই যে এই লাস্টের এই লাইনটা, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। একটু মনোযোগ দিয়ে একটু দেখো। তুমি যদি কিটোনের সাথে যদি ৪ টা জার্মান হাইড্রোজেন দাও এবং জিঙ্ক অ্যামালগাম দাও, এটা লিখে দিই, জিঙ্ক অ্যামালগাম, অ্যামালগাম, জিঙ্ক অ্যামালগাম দিলে বেশি পরিমাণে বিজারিত হবে। কিটোন থেকে অনেক বেশি বিজারিত হলে অ্যালকেন হবে। তো ভাই বুঝবো কিভাবে কোন অ্যালকেন হবে? যত কার্বন বিশিষ্ট তোমার কিটোন, দেখো এখানে ১, ২, ৩ টা কার্বন। ৩ কার্বন বিশিষ্ট কিটোন, ৩ কার্বন বিশিষ্ট অ্যালকেন প্রোপেন। এই রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট। এটার নাম হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। ক্লিমেনসন
বিজারণ, এটা যেন ভুল না হয়। আমরা এইভাবে বিক্রিয়াগুলো শিখে রাখি, তুমি তো খাতায় তুলতেছই, কাজে দিবে। পরের কথা আসি। পরের কথা আমরা ইলেক্ট্রোফাইল, নিউক্লিওফাইল এগুলা কি? অর্থ কি? মেটা কি? এটা কি? আমরা ১ মিনিটে শেষ করি, এটা দিয়ে অনেক এমসিকিউ আসে। ইলেক্ট্রোফাইল হচ্ছে যেটা ইলেকট্রনকে আকর্ষণ করে। ইলেকট্রনকে আকর্ষণ করে সেটাই যেটা নিজে হচ্ছে পজিটিভ। যেমন অ্যালুমিনিয়াম 3+ নিজে পজিটিভ। কিছু, কিছু আছে যেটার মধ্যে দেখা যায় না নিজে পজিটিভ, তারা হচ্ছে প্রশম ইলেক্ট্রোফাইল। যেমন BF3। লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম লুইস অ্যাসিডগুলো হচ্ছে ইলেক্ট্রোফাইল। নিউক্লিওফাইলে আসি। যেগুলো নিউক্লিয়াসকে আকর্ষণ করে অর্থাৎ নিজে হচ্ছে নেগেটিভ, ক্লোরিন মাইনাস, ফ্লোরিন মাইনাস, এগুলো হচ্ছে নিউক্লিওফাইল। তাছাড়া কিছু আছে যাদের দেখা যায় না, তাদের মধ্যে ইলেকট্রন আছে কিন্তু তারা ইলেকট্রন আছে যে এইটা প্রদর্শন করে, বা মুক্ত যে ইলেকট্রন আছে যেমন নাইট্রোজেন এবং অক্সিজেন জাতীয় যৌগ, অ্যামোনিয়া, ওয়াটার, এগুলো হচ্ছে নিউক্লিওফাইল। প্রশম নিউক্লিওফাইল না নরমাল নিউক্লিওফাইল? প্রশম ইলেকট্রোফাইল, নরমাল ইলেকট্রোফাইল। এরপরে আশা করি যেন ভুল না হয়। ইলেকট্রোফাইল মনে করবে যে ইলেকট্রনকে যে আকর্ষণ করে। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। নেগেটিভ জিনিস আকর্ষণ করবে কে? পজিটিভ জিনিস। এই তো পজিটিভ জিনিস। পরে আসি অর্থপ্যারা নির্দেশক কারা, মেটা নির্দেশক কারা। মনে রাখবো মেটা নির্দেশক ওগুলাই যেগুলো দেখতে মোটা। মোটা মানে ভাই এটা আবার কি বলেন? মোটা মানে হচ্ছে যেমন সেটার মধ্যে ডাবল বন্ড আছে। যেমন সায়ানাইড ট্রিপল বন্ড আছে। কিটোনের মধ্যে ডাবল বন্ড আছে। কার্বক্সিলিক অ্যাসিড এগুলোর মধ্যে যেগুলোতে ডাবল বন্ড ওগুলো হচ্ছে মেটা নির্দেশক। অর্থপ্যারা যেটাতে সিঙ্গেল বন্ড আছে, যেমন Cl ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন। তারপর যেটাতে তুমি মিথেন গ্রুপ পাবা, CH3 গ্রুপ পাবা, ওইটাই দাগিয়ে দেবা অর্থপ্যারা নির্দেশক। এবং অর্থপ্যারা নির্দেশকগুলো হচ্ছে বেঞ্জিন বলে সক্রিয়কারী, মেটা নির্দেশক হচ্ছে বেঞ্জিন বলে নিষ্ক্রিয়কারী। পরে কথায় আসে, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তার জন্য খুব ইম্পর্টেন্ট লিখলাম। বিক্রিয়া অনেক রকমের আছে, সংযোজন, প্রতিস্থাপন, অপসারণ। সংযোজন বিক্রিয়া হচ্ছে দুইটা যৌগ যুক্ত করলে একটা যৌগ তৈরি হয়, লাস্টে কিন্তু আর তৈরি হয় না, সি সি পর্যন্তই থাকে, A+B=C। অপসারণ বিক্রিয়া হচ্ছে লেফট সাইডে তোমার একটা যৌগ থাকবে, ওইটা থেকে পানি অপসারিত হবে, অথবা কিছু একটা হয়ে অ্যালকিন হবে। এরকম যদি তুমি দেখো তুমি বুঝবে এটা একটা অপসারণ বিক্রিয়া, এমসিকিউতে কাজে দিবে। কিন্তু সৃজনশীলে কাজে দিবে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। এটা আছে দুই রকম, নিউক্লিওফিলিক এবং ইলেকট্রোফিলিক। সকল ধরনের বেনজিনের যে তুমি প্রতিস্থাপন পাবা ওগুলো সব ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আর নিউক্লিওফিলিক প্রতিস্থাপনগুলো হচ্ছে বেনজিন বাদ দিয়া যে অ্যালিফিটিক যৌগের যে প্রতিস্থাপন হয়, প্রতিস্থাপন তো বুঝি একটা যৌগকে আরেকটা যৌগ প্রতিস্থাপিত করবে। আচ্ছা না বুঝলে আমি দেখো লিখে দিই, অনেকের নাই বুঝতে পারে, সমস্যা নেই, আমি দেখো লিখে দিই। ধরো CH3Cl, এটার সাথে তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করো, তো অ্যাড করলে এই ক্লোরিনের সাথে হাইড্রোক্সাইডটা প্রতিস্থাপিত হবে, তাহলে হবে ROH প্লাস KCl। এটার আমরা একটা ক্লাসিক্যাল এক্সাম্পল দিলাম। কিন্তু এখানে হইতে হবে অ্যাকুয়াস সলিউশন। অ্যাকুয়াস সলিউশন এটা একটা প্রতিস্থাপন রিঅ্যাকশন। প্রতিস্থাপন হওয়ার ক্ষেত্রে তাহলে একটা জিনিস খেয়াল করি, A+B হবে C+D। এখানে কিন্তু একটা যদি যৌগ তৈরি হইতো তাহলে হয়ে যেত সংযোজন বিক্রিয়া, যেহেতু দুইটা উৎপাদ হয়েছে অথবা একটা আরেকটাকে প্রতিস্থাপন করছে, যার কারণে এটা প্রতিস্থাপন বিক্রিয়া। সব বাদ দাও তুমি, এত কিছু যদি না মনে থাকে এখন যেটা বলি ওটা শোনো। প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আবার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দুই ভাগে ভাগ করা যায়, একটা হয় SN1 আর একটা হচ্ছে SN2 বিক্রিয়া। SN1 আর SN2 বিক্রিয়া কোনটা এটা তোমার পরীক্ষার হলে দেখে চিনতে হবে। তো চলো আগে SN1 বিক্রিয়াটা কি, SN2 বিক্রিয়াটা কি। এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, এতটুকু মাথায় থাকবে। প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথমটা SN1। SN1 বিক্রিয়াতে কি হয়, প্রথমে একটা অ্যালকাইল হ্যালাইড, হ্যালাইড প্রথমে একটা স্টেজে, প্রথমটা হচ্ছে স্লো স্টেজ। স্লো স্টেজের মধ্যে এখানে হ্যালাইডের ক্ষেত্রে 3 ডিগ্রি হ্যালাইড, 3 ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইড স্লো রিঅ্যাকশনের মাধ্যমে প্রথমে একটা ক্যাটায়ন তৈরি করবে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তারপরে স্টেজে ফার্স্ট স্টেজে এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের সাথে তোমার হাইড্রোক্সিল অ্যাড হবে, ওই যে মনে আছে আমরা যে প্রতিস্থাপন করতেছিলাম পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, ওই হাইড্রোক্সিলটা এখানে এসে যুক্ত হবে, যুক্ত হয়ে হবে সি তিনটার প্লাস ওইচ। এই তো একটা কথা খুব ইম্পর্টেন্টলি মনে রাখবো, SN1 বিক্রিয়া 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে হবে এবং SN1 বিক্রিয়া 2 ধাপে হবে, একটা স্লো আর একটা ফাস্ট। পরবর্তীতে SN2 বিক্রিয়া এটা একটা ধাপেই হবে, কিন্তু এখানে একটা মাঝামাঝি একটা জটিল যৌগ তৈরি করবে। তো জটিল যৌগটা কেমন, তুমি যদি এখানে একটা নিউক্লিওফাইল অ্যাড করো এবং এই যৌগের স্ট্রাকচারটা না শুরুতে এমনই থাকবে, এখানে এটা হচ্ছে আবার 1 ডিগ্রি হ্যালাইড, এটা ছিল 3 ডিগ্রি,
3 ডিগ্রি মানে এখানে 3টা আর ছিল, তার জন্য 3 ডিগ্রি। এখানে 1টা আর, যার কারণে এখানে 1 ডিগ্রি। এখন এই 1 ডিগ্রি হ্যালাইডের মধ্যে হবে SN2 বিক্রিয়া। 2টা ইম্পোর্টেন্ট, খুব ইম্পোর্টেন্ট পয়েন্ট কিন্তু। এখন তুমি যখন এটা বিক্রিয়া শুরুই করবা এটা দিয়ে। তার পরবর্তীতে জেডটা এমন সাইডে রাখবা যে সাইডের কার্বনের এখানে ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাতে জেডটা লাগাই দিব। জেড লাগাবো আবার ডট ডট দিয়ে, কার্বন আগের মতো সুন্দর করে লিখবো এইচ। এটা যে একটা ডট ডট দিয়ে লাগাইছি, আর এই এক্সটা না ছাড়তে থাকবে, যার কারণে ডট 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 এক্স। তারপরে তুমি এখানে সুন্দর করে এটা বক্স করে দিবা। এটা একটা জটিল অবস্থা অথবা মধ্যবর্তী অস্থায়ী অবস্থা। তারপরে আবার পরের স্টেজে চলে যাব। এটা কিন্তু 2টা ধাপ না, একটা ধাপই, একটা ধাপের মধ্যে হচ্ছে। তো পরের স্টেজের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবো, জেডটা এখানে পার্মানেন্টলি যুক্ত হবে। এইচ 2 জায়গাতে থাকবে। আরটা এদিকে ছিল, একটা বেঁকাই দিব আরটা, এরকম। এটা হচ্ছে SN2 বিক্রিয়া। তো SN1 আর SN2 বিক্রিয়ার মধ্যে তাহলে পার্থক্যতে চলে আসি। একটা যদি আমরা সাইপোলবি, একটা যদি রাশমিকার মধ্যে পার্থক্য দিয়ে যদি আমরা বুঝি, তাহলে SN1 বিক্রিয়া হয় 2 ধাপে আর SN2 বিক্রিয়া হয় 1 ধাপে। তারপরে যেন কি ছিল আর? তারপরে আর ছিল হচ্ছে SN1 বিক্রিয়া হয় কত ডিগ্রিতে? 3 ডিগ্রিতে, হ্যাঁ 3 ডিগ্রি হ্যালাইডে। আর SN2 বিক্রিয়া হয় 1 ডিগ্রি হ্যালাইডে। এই 2টা পার্থক্য যদি মনে রাখতে পারো তাহলে সবথেকে বেস্ট হবে। পরের কথায় চলে আসি, পরে একটা আ কোয়েশ্চেনে চলে যাই। তো একটা বিক্রিয়ার ক্ষেত্রে আবার একানবিক নিউক্লিওফিলিকও, এটাই তো SN1 বিক্রিয়া। SN1 বিক্রিয়া এখানে সুন্দর করে লেখা, একটা ধীরগতির স্টেজ হবে, একটা দ্রুতগতির স্টেজ হবে। তারপর দ্বিআণবিকের ক্ষেত্রে এটা একটা জটিল একটা অস্থায়ী অবস্থা তৈরি হবে। এই তো এটাই। পরবর্তীতে একটা একটা উদ্দীপক দেওয়া। এখানে A এবং B যৌগের মধ্যে কোনটা SN1 বিক্রিয়া দিবে? তো যে যৌগটা 3 ডিগ্রি, 3 ডিগ্রির মধ্যে 3 ডিগ্রি যেটা পাবো ওইটার মধ্যে SN1 বিক্রিয়া দিবে। এ তো হয়ে গেল। তো আর কি? আচ্ছা, তার পরবর্তী টপিক, ইচ্ছে করতেছে কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে পড়ি। না, আর বেশি সময় নেই। আর বেশি সময় নেই বলতে আর বেশি কিছু নাই। আর 2টা-3টা টপিক বাকি আছে। তো তোমার কুয়ার মধ্যে ঝাঁপ দিতে হবে না। ঠান্ডা মাথায় থাকো, আমি শেষ করে দিচ্ছি। পরবর্তী টপিকে। এখানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে তুমি পার্থক্য করবা? পার্থক্য করার জন্য লুকাস বিকারক দিতে হয় এবং এটার টেকনিক হচ্ছে লুকাস 32। লুকাস 32 মানে লুকাস বিকারক 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে বিক্রিয়া করবে। লুকাস বিকারক 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে 5 থেকে 10 মিনিট পর রিঅ্যাকশন করবে। এই 2টা কথা মনে রাখবো। এখন ভাই রিঅ্যাকশনটা কি? আগে জানো তুমি লুকাস বিকারকটা কি? এটাই তো মনে থাকবে না। অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন ক্লোরাইড, HCl। এখন আসি লুকাস বিকারক দিয়ে কিভাবে কি হয়? কি যেন বললাম? 32। 32 মানে 3 এর সাথে রিঅ্যাকশন করবে, 2 এর সাথে পরে, আর 1 এর সাথে করবে না। তো লুকাস বিকারক 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে এই যে সাথে রিঅ্যাকশন করবে। অ্যালকোহলের হাইড্রোক্সিল আর এখানে লুকাস রিএজেন্টের ক্লোরিন প্রতিস্থাপন করবে। দেখো এটা দ্রুত লেখা। পরবর্তীতে 5 থেকে 10 মিনিট করবে। একই ধরনের একই টাইপের রিঅ্যাকশন, জাস্ট প্রতিস্থাপন হবে। আর কক্ষ তাপমাত্রায় সাধারণত পদক্ষেপ দেয় না 1 ডিগ্রির সাথে। এই কথাটা লিখে দেব। তো হয়ে গেল। অ্যালকোহল কিভাবে শনাক্ত করবা, এটার মধ্যে একটা রিঅ্যাকশন তুমি শিখে যাবা, PCl5 সহ টেস্ট। PCl5 সহ টেস্ট করে তুমি অ্যালকোহল এবং ইথার 2টার মধ্যে পার্থক্য করতে পারো। তাছাড়া আরেকটা জিনিস মনে রাখবো, PCl5 দিয়ে যদি তুমি অ্যালকোহল রিঅ্যাকশন করাও তখন অনেক কিছু তৈরি হবে, এটা তো পারবা। এইটা একটু মনে রাখবো, হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হয় এবং হাইড্রোজেন ক্লোরাইডটা আবার অ্যামোনিয়ার সাথে রিঅ্যাকশন করে অ্যামোনিয়াম ক্লোরাইড একটা সাদা ধোঁয়া তৈরি করে। এটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। PCl5 সহ টেস্ট অ্যালকোহলের। এটা পরীক্ষায় আসে। আসলেই আসে। আচ্ছা, মিথানো শনাক্তকরণ, এটা যদি না পারো দরকার নেই, পারলে তো হইলই, লিখে ফেলবা। পরবর্তীতে এখানে ডি যৌগের কার্যকরীমূলক শনাক্তকারী পরীক্ষা করো। এখানে ডি যৌগ বিক্রিয়া-টিক্রিয়া করে আসবে অ্যালকোহল। তো অ্যালকোহল আর কি শনাক্ত করতে বলছে, তাহলে তুমি সোডিয়াম সহ টেস্ট এবং PCl5 টেস্ট করে দিবা। পরবর্তী টপিক, অ্যালডিহাইড কিভাবে আমি শনাক্ত করব? অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য করব কিভাবে? তো এটা মনে রাখার একটা ভালো এক্সাম্পল হচ্ছে, তো ধরো একটা গ্লাসের মধ্যে অ্যালকোহল আছে। এই যে অ্যালকোহল না, অ্যালডিহাইড আর কিটোন আছে। তো একটা গ্লাসের মধ্যে অ্যালডিহাইড অথবা কিটোন আছে। এই গ্লাসের মধ্যে আমি যদি টলেন রিয়েজেন্ট এবং ফেলিং দ্রবণ রিয়েজেন্ট দেই, তাহলে শুধুমাত্র অ্যালডিহাইড পদক্ষেপ হবে বা অ্যালডিহাইডের কালার দেখাবে। অ্যালডিহাইড রিঅ্যাকশন করবে। মূল কথা হচ্ছে টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ টেস্ট শুধুমাত্র অ্যালডিহাইডের সাথে যায়, কিটোনের সাথে যায় না।
তাহলে তুমি আগে এটা মাথায় রাখবা, তারপরে বিক্রিয়া লেখা শুরু করবা। তো টলেন রিএজেন্ট এটা একটু মনে রাখবো, সিলভার নাইট্রেটের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিক্স করলে যেটা হয়, তুমি যদি ধরো এমন একটা কিছু স্টুডেন্ট, তুমি যদি সবকিছু না মনে রাখতে পারো, একটা কাজ করবা, তুমি প্রথমে অ্যালডিহাইড লিখবা একটা, অ্যালডিহাইডের সাথে এই টলেন বিকারক এত কিছু না মনে রেখে এই ডায়ামিন সিলভার হাইড্রোক্সাইড এতটুকু মনে রাখবো। আবার বিক্রিয়া লেখার ক্ষেত্রে অনেকে কি করে, এই সমতাকরণ করতে চায়। ভাই তোমার এত কিছু করতে হবে না, এত কিছু মনে থাকে না, কারোরই মনে থাকে না। তুমি একটা কাজ করবা, একটা ডায়াগ্রাম সাজাবা যে বিক্রিয়াতে বিক্রিয়ক কি আর উৎপাদ কি আর লাগেটা কি। যেমন এখানে বিক্রিয়ক হচ্ছে অ্যালডিহাইড, সাথে টলিন বিকারক দিতে হবে। টলিন বিকারক যদি তোমার মনে নাও থাকে, এই মানে এইটা ডায়ামিন সিলভার হাইড্রোক্সাইড, তুমি লিখবা নিচে টলেন, তুমি সুন্দর করে লিখবা টলেন রিএজেন্ট। এতটুকু লিখলেও টিচার মার্ক দিবে, মানে কিছু না লেখা থেকে কিছু লেখা ভালো। তো দেওয়ার পরে তোমার ধরে নাও এত কিছু মনে নাই, তুমি শুধুমাত্র এতটুকু লিখতে পারো, সিলভার পদক্ষেপ হবে। এই তো। তার পরবর্তীতে ফেলিং দ্রবণে আসি। ফেলিং দ্রবণে প্রথমে এই যে এই মানে সংকেতটুকু মাথায় রাখবো, দেখো একদম ইজি। কপার হাইড্রোক্সাইডের সাথে কপার সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ, এই মিশ্রণে ফিলিং দ্রবণ, এটাও সেম অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করবে, কিটোনের সাথে দিবে না। বিক্রিয়া করলে কিউপ্রাস অক্সাইডের একটা লাল কালারের পদক্ষেপ হয়। কিছু যদি না পারো, এই ৩টা যে বক্স লিখলাম, এই ৩টা বক্স লিখে দিয়ে এসো। তাহলে ফেলিং দ্রবণ টলেন রিয়েজেন্ট দিয়ে আমরা অ্যালডিহাইড মানে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য করতে পারি। তো নেশা, নারী, তাস, তিলে তেলে সর্বনাশ, সাথে সাথে অর্গানিক কেমিস্ট্রি স্কিপ, এটাও তোমার সর্বনাশ করবে। কেন সর্বনাশ করবে? কারণ ধরো তুমি চ্যাপ্টার 1 পরিবেশ রসায়ন, এটা থেকে এমন একটা সিকিউ আসছে তুমি জীবনে চোখেই দেখো নাই, বাদ। চ্যাপ্টার 3 এমন একটা আয়রন এর পরিমাণের ম্যাথ করতে দিছে, যেটা তুমি সমতাই করতে পারতেছো না, আয়রনের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের, 3ও বাদ। 4 এর ক্ষেত্রে এমন একটা নানিষ্ট সমীকরণের ম্যাথ দিয়ে দিছে, ইএমএফ বের করতে বলছে, যেটা তুমি বুঝতেছো না অথবা মিলতেছেও না। ইএমএফ জারক কোনটা বিজারক কোনটা, ওইটাই তুমি বের করতে পারতেছো না। চ্যাপ্টার 4 ইলেকট্রোকেমিস্ট্রি, ওটাও বাদ। আর চ্যাপ্টার 5 তো তোমরা কোনোদিন পইড়া যাও না, চ্যাপ্টার 5ও বাদ। বাকি থাকে হচ্ছে এই অর্গানিক কেমিস্ট্রি, সুন্দর করে যদি আসছে SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া, এগুলো আসছে। তো এগুলাই তুমি যদি না দাও তাহলে তোর হবে না, তার জন্যই অর্গানিকটা পড়তে হবে, স্কিপ করা যাবে না। এই যে যতটুকু বললাম এতটুকু পড়লেও অনেক। তারপর প্রাইমারি অ্যামিন শনাক্তকারী বিক্রিয়া, এই বিক্রিয়ার নাম হচ্ছে কার্বিল-অ্যামিন টেস্ট। তো কার্বিল-অ্যামিন টেস্টের ক্ষেত্রে কি কি দিতে হয়? প্রথমে তুমি দিবা প্রাইমারি অ্যামিন, প্রাইমারি অ্যামিনের সাথে দিবা ক্লোরোফর্ম, ক্লোরোফর্মের সাথে দিবা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়। এটা খুব ইম্পর্টেন্ট কথা, একটাও মিস দেওয়া যাবে না এখানে। প্রাইমারি অ্যামিনের সাথে ক্লোরোফর্মের সাথে অ্যালকোহলীয় প্রভাবক, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। তারপরে তোমার তৈরি হবে এখানে আইসোনাইট্রাইল N ডাবল বন্ড C, N ডাবল বন্ড C অথবা NC লিখে দিবা। মিথাইল কার্বিল-অ্যামিন, এটা কিভাবে চিনবো যে এখানে অ্যামিন আছে বা প্রাইমারি অ্যামিন আছে? প্রশ্ন হচ্ছে প্রাইমারি অ্যামিন কিভাবে তুমি শনাক্ত করবা? তো বলবা কার্বিল-অ্যামিন টেস্ট করে। টেস্ট লিখলাম, পাইলাম মিথাইল কার্বিল-অ্যামিন, এইটা একটা উগ্র গন্ধ দেখাবে। ওই উগ্র গন্ধ যদি দেখাবে তাহলে বুঝতে হবে পাত্রের মধ্যে প্রাইমারি অ্যামিন ছিল। একই সাথে একই কোয়েশ্চেন যদি করে, কিভাবে তুমি ক্লোরোফর্ম শনাক্ত করবা? তুমি বলবা যে ভাই কার্বিল-অ্যামিন টেস্ট করে ক্লোরোফর্ম শনাক্ত করব। এটা কিন্তু ২ টা একই সাথে বিক্রিয়া। তো এটা খুব ইম্পর্টেন্টলি মনে রেখে যাবো। এই তো হয়ে গেছে। আর কিছু এক্সট্রা টপিক আছে। শুরুতে বললাম যে এটা এক্সট্রা স্টুডেন্ট বা এক্সট্রা খুবই এলিট লেভেলের স্টুডেন্টদের জন্য আরো কিছু টপিক বলে দিই। কেউ যদি চাও পড়তে পারো। তো অর্থপ্যারার যে নির্দেশকগুলো আছে, ওই নির্দেশকগুলো কিভাবে রেজোন্যান্স দেখায়, ফেনল আর অ্যানিলিন, এটা একটু পড়ে যাবা। এটা অর্থপ্যারার জন্য। আর মেটার জন্য নাইট্রোবেনজিন না? হ্যাঁ, নাইট্রোবেনজিনের বেলায় এটা একটু দেখে যাবা। মেটা নির্দেশকগুলো দেখে যাবো। আর নরমাল স্টুডেন্ট যদি কেউ থাকো, এটা যদি না চাও তাহলে দরকার নেই খুব একটা। এই তো অর্গানিক কেমিস্ট্রির এগুলাই। তো মোটামুটি আমি যা, যা আজকে ক্লাসে বললাম, এই কয়টা যদি তুমি দেখে যাইতে পারো, তাহলেই হয়ে যাবে। তো অনেকে আছে জীবনে অর্গানিক কেমিস্ট্রি ২০-২৫ মিনিটের মধ্যে শেষ করে আমাদের অবস্থা এখন ক্যাপ্টেন আমেরিকার মতো। তো আমরা এখন অর্গানিক পারি। তাহলে আমি একে, একে করে আবার লাস্ট অফ অল বলে দেই কি, কি পড়তে হবে তোমার। পড়তে হবে এই অ্যালকোহলের রিঅ্যাকশন কয়েকটা। তারপর অ্যামিন এর রিঅ্যাকশন, এই যে কার্বিল-অ্যামিন টেস্ট। তারপরে অ্যালকোহল থেকে পড়বো, অ্যালকোহল না, অ্যালডিহাইড কিটোন থেকে পড়বো পার্থক্যকারী বিক্রিয়াটা, টলেন বিকারক আর ফিলিং দ্রবণ পরীক্ষা। মনে রাখবো সবগুলা বিক্রিয়া একদম অ্যাকুরেট যে বইয়ের মতো হইতে হবে এমন না। তুমি আগে প্রথমে মনে রাখবা কি দিলে কি হয়, কি দিলে কি হয় এবং কি লাগে, এবং লাস্টে উৎপাদ যে হবে ওটার কোনো কালার আছে কিনা, কোনো গন্ধ আছে কিনা। এই ২ টা ৩ টা কথা একটু মাথায় রাখবা, লিখবা। তোমার কাছে ২ ঘন্টা পড়লেও মনে হয় এটা পারা যাবে। ২ ঘন্টা ৩ ঘন্টা প্র্যাকটিস করলেও পারা যাবে পরীক্ষার আগে। বাট এখন ২-৩ ঘন্টা না, এখন অনেক পড়তে হবে। যাই হোক ওভারঅল
যতটুকু বললাম এতটুকু পিডিএফটা দিয়ে দেই। ভালোমতো পড়ো। আশা করি যে একটু হলেও তোমার ইমপ্রুভমেন্ট আসছে। পরবর্তী যেটা ক্লাস কেমিস্ট্রি 2nd পেপার চ্যাপ্টার 3 ওইটাতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।